আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় মাঠে গড়ালো রাজনীতি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাঠে গড়ালো রাজনীতি। আমরা আজকেই প্রথম দেখলাম যে আজকে জামায়াত ইসলাম সহ ৭টি রাজনৈতিক দল তারা ৫ দাবিতে, কারো ৬ দাবি, কারো ৭ দাবি, বিভিন্ন জনের বিভিন্ন দাবি, কিন্তু মোটা দাগে সবারই একটাই দাবি, যেটি হচ্ছে যে কোন পদ্ধতিতে, পিয়ার পদ্ধতির দাবি তাদের আছে। আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের মতন জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি প্রত্যেকেরই আছে আর কি। আমি প্রথমে ডক্টর আব্দুল তুষারকে দিয়ে শুরু করতে চাই। আসলে কি মাঠেই কি সমাধান মিলবে? আমার মনে হয় না। মাঠে তারা গিয়েছেন মূলত চাপ সৃষ্টি করার জন্য, কেননা সমাধান তো দিবেন সরকার, নিষিদ্ধ তো আর মাঠ থেকে হবে না। ধরেন মাঠে যদি কেউ বলে যে আজকে থেকে নিষিদ্ধ করলাম, ঘটনাটা তো ঘটবে না। নিষিদ্ধ করতে চাইলে সরকারকেই করতে হবে বা কর্তৃপক্ষ যাদের হাতে নিষিদ্ধকরণের ক্ষমতা আছে। তা আমার কাছে মনে হয় যে তারা যে রাজনীতিটা করছেন এখন, সেটা হচ্ছে মাঠে তারা এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছেন, যে চাপের কারণে সরকার নতি স্বীকার করবেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী যাকে যাকে তারা নিষিদ্ধ করতে বলবেন তাদের নিষিদ্ধ করে দেওয়া হবে। ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে নির্বাচনের আগে নিষিদ্ধকরণের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি অনেক যায়, তাহলে ধরেন এরা চাইছে ১৪ দল এবং জাতীয় পার্টি, আরেক দল চাইবে অন্য কারো নাম, আরও অন্যরা তখন অন্য কারোটা চাইবে। তো এইভাবে দেখা যাবে যে বেশি লোকজন আর থাকবে না নির্বাচনে, অল্প লোকজন থাকবে এবং তখন নির্বাচন বেশ সহজ হবে বলে তারা আশা করছেন। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলের উচিত নির্বাচনী একে অন্যকে মোকাবেলা করা। জনগণের কাছে যাবেন, জনগণ ভোট দিয়ে যাদেরকে তাড়িয়ে দিবেন। মুসলিম লীগ কি এখন আর রাজনীতি করতে পারে? আমাদের এখানে নিজামী ইসলাম নামে একটা পার্টি ছিল, পারে? এমনকি ভাসানী ন্যাপ, এত বিরাট দল, তার কি কোনো অস্তিত্ব আছে? নাই। এই কারণে যে দলের নেতারা অন্য দলে চলে গিয়েছেন, দল ভেঙেছেন, দলের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন ছিল সেটা আর অব্যাহত থাকে নাই। এবং জেনারেশন টু জেনারেশন দলকে তো তার সমর্থনকে ধরে রাখতে হয়। ৫২ সালে যে সমর্থক আর ২০২২ সালের সমর্থক তো একই বয়সেরও না, একই জায়গাতেও নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় রাজনীতি একটা পরিবর্তনশীল নদীর মতো। এই পরিবর্তনশীল নদীতে রাজনৈতিক দলকে তার সমর্থন দিয়ে টিকে থাকতে হয়। তাই রাস্তায় গরম না করে বরং আলোচনা চলছিল ঐকমত্য কমিশনে, এবং সেইখানে তারা আলোচনা করছিলেন। সেই আলোচনার মাধ্যমেই সরকারকে রাজি অথবা নারাজি যে কোনোটাই করা যেত। কিন্তু সম্ভবত তারা উৎসাহ পেয়েছেন খুব ডাকসুতে নির্বাচনের সাফল্য, জাকসুতে নির্বাচনের সাফল্য। তারা ধরে নিচ্ছেন যে জাতি তাদের পেছনে এসে দাঁড়িয়ে যাবেন। রাজনীতিবিদরা এরকম করে থাকেন, এটা নতুন কিছু না। কিন্তু নির্বাচনের আগে এই আন্দোলন খুব একটা সফল হবে বলে আমার মনে হয় না। আর যদি সফল হয় তাহলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাদের পক্ষে বলা হচ্ছে যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে, সেটিও এক ধরনের চাপেরই। আরো কঠোর কি? ধরেন এখন আছে রাস্তায় আন্দোলন, সংগ্রাম, স্লোগান, মিছিল, এরকম জায়গাতে আছেন, তারপরের অবস্থান কি? যদি বাংলাদেশের পুরনো রাজনীতির কথা চিন্তা করেন, তাহলে পরের অবস্থান হচ্ছে অবরোধ, ব্লকেড, বিভিন্ন নাম আছে, রাস্তা বন্ধ করা আর কি। তারপরের দাবি কি? তারপরে শুরু হবে হরতাল, অসহযোগ, এইটাই তো বাংলাদেশের পুরনো রাজনীতি। তাই আরো কঠোর কি হবে? তারপরে কি মারামারি শুরু হবে? তাই আরো কঠোরের হুমকি না দেওয়াই ভালো। এই হুমকির রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরো কঠোর, আরো কঠোর। তো শেষ পর্যন্ত কঠোরতা কোথায় যাবে? কঠোরতার কোনো শেষ নাই। কঠোরতা একটা অসীম বিষয়। আপনি কঠোর হতেই পারবেন, কিন্তু সেই কঠোর হলে যে জনদুর্ভোগ হবে, সেই কঠোর হলে মানুষের যে নাভিশ্বাস হবে, সেই নাভিশ্বাসের ফলাফল তো ভোটে এসে আবার দেখা দিতে পারে। তাই আমি মনে করি কঠোরতার দিকে না গিয়ে বরং বন্ধুভাবাপন্ন সরকার আছে ক্ষমতায়, সরকার এই দলগুলিকে নিশ্চয়ই পছন্দ করেন, না হলে তো এদেরকেও নিষিদ্ধ করে দিতেন। তো তাহলে এরকম বন্ধুভাবাপন্ন সরকারকে ক্ষমতায় রেখে এরকম শত্রুভাবাপন্ন আন্দোলন না করে বরং আপোষে, মীমাংসায় আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো। জি, আপনার কাছে আমি আসবো আবারও। এবার আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। ৩ দফা আলোচনা হয়েছে। আমরা জানি যে ঐকমত্য কমিশনের সঙ্গে ৩ দফা আলোচনা করার পরেও রাজনৈতিক দলের নেতারা একমত হতে পারেননি বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে এখনো একটি প্রশ্ন রয়ে গেছে, যে গণভোট হবে নাকি সাংবিধানিক আদেশের মাধ্যমে হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। কালকে আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বিষয়ে যদি সিদ্ধান্ত না হয় তাহলে দেশ গভীর একটা সংকটের দিকে চলে যেতে পারে। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার কিছু বিষয় এজেন্ডাভুক্ত করে আগে আলোচনা করলে ভালো হতো। যেমন ধরেন, যেটা আমরা বারবার প্রস্তাব দিয়েছি, যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের রাজনৈতিক নির্বাচনী ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে কিন্তু সরকার কোনো মোটা দাগে কোনো আলোচনা করে নাই।
এবং আমি এটার একটা ফর্মুলাও দিয়েছিলাম, 6টা-7টা অপশনের কথা বলেছি, যে আমেরিকান সিনেট হিয়ারিংয়ের মতো আপনারা ওপেন উন্মুক্ত শুনানি করেন, আপনার জনগণকে ভোট দিতে দেন, পোল করে দেন অনলাইনে, লিখিত ইমেইলে মতামত দেখ, রেজিস্ট্রেশন করে দেখ যে তারা কোন ফর্মে আওয়ামী লীগ জাতীয় পার্টি, যেহেতু গণ অভ্যুত্থান এখানে একটা হয়েছে, শত শত মানুষ শহীদ হয়েছেন, একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, অতএব এই রকম একটা মানে জেনোসাইডাল ফোর্সকে কিভাবে ডিল করতে হবে এর ভিতরে একটা সম্মতি দরকার, জনগণের একটা সম্মতি দরকার। এটা নির্বাহী আদেশ দিয়ে করার ব্যাপারে আমরা কখনো একমত ছিলাম না। কিন্তু তাদের রাজনীতি, আমাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে তাদের রাজনীতি নির্বাচন করবার অধিকার নাই। কিন্তু আমার এই মতামতটা আমি নির্বাহী আদেশের মাধ্যমে চাপিয়ে দেওয়ার পক্ষে না। আমি চাই এটার একটা গণসম্মতি যদি আসে, অ্যাকর্ডিংলি সরকার যেন সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়নি। না হওয়ার কারণে যেটা হয়েছে, যারা আন্দোলনে অন্তর্ভুক্ত ছিল, যারা ধরেন শহীদ পরিবার, আহত পরিবার, তাদের পক্ষ থেকে তো দাবিটা বারবার আসতেছে তাদেরকে কিভাবে ডিল করা হবে। তারপরে দেখেন যে গণ অধিকার পরিষদের নুরুর উপরে যে আক্রমণটা হয়েছে এবং যেই প্রেক্ষিতে হয়েছে, ধরেন রাজনৈতিক দলের তো বিভিন্ন বিষয়ে তো দাবি দেওয়া করতেই পারে, সে বলতেই পারে যে একটা দলের রাজনীতি করা উচিত না, থাকা উচিত না। তো এর মানে তো আপনি তাকে পিটায় তার অফিস টফিস ভেঙে টেঙে দিয়ে আসবেন না, তো এটা তার জায়গা থেকে সে বলছে। তো এই কাজগুলো করে যেটা হয়েছে, সরকার যেখানে দরকার ছিল একটা কনস্ট্রাকটিভ কনভারসেশনের পথ ওপেন করা এটা নিয়ে, সেটা না করে সেখানে সাইলেন্ট থেকেছে। এর আগের বারও দেখেন আওয়ামী লীগের ব্যাপারে হুট করে সবাই রাস্তায় নামছে, সরকারকে সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা যখন গত আগস্ট মাস থেকে এই কথাটা বারবার বলছি যে আপনি একটা ফরম্যাটেড জায়গাতে আসেন, যে এটাকে আমরা কিভাবে ডিল করব, প্রসেস আছে। আপনি নাৎসি বলেন, ফ্যাসিস্ট বলেন, সাউথ আফ্রিকার হোয়াইট পার্টিকে ডিল করার ব্যাপার বলেন, অনেকগুলো এক্সাম্পল আমাদের সামনে আছে। আমরা কোন প্রসেস ফলো করে তার ডিল করব, এটার কোনো প্রসেস আমরা দেখি নাই। না করার কারণে যেটা হচ্ছে, এখন অ্যাব্রাপ্টলি বিষয়গুলো আমাদের সামনে আসতেছে এবং আমরা এটা করব, ওইটা করব, এখনই করেন, তখনই করেন, এখন নিষিদ্ধ করেন, এই বিষয়গুলো আসতেছে। দ্বিতীয় হচ্ছে, দেখেন ঐকমত্য কমিশনে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আমাদের সামনে আমরা দেখেছি জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা এই 2 কক্ষে পিআরএ নির্বাচন হতে হবে এই বিষয়ে তারা এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে চায়। এখন আপনি কেন আলোচনাটা করলেন না কেন? যদি আপনি গত মাসে অথবা তার আগের মাসে এটা আমরা এজেন্ডাভুক্ত করে এর থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তো আমরা আলোচনা করেছি, তাহলে সেটা আলোচনা করলে যেটা হয়ে যেত, আজকে রাস্তায় কর্মসূচিতে আসবার প্রয়োজন ছিল না। আমরা কোনো না কোনো ফর্মে একটা জায়গাতে রেজলিউশনে আসতে পারতাম। এটা এতদূর গড়াতো না আপনি কোন জায়গাতে পিআর হবে না হবে। অথবা অবভিয়াসলি আজকে এখানে চলে আসছে বিষয়টা। থার্ড হচ্ছে, দেখবেন জুলাই সনদের বাস্তবায়ন বিষয়টা নিয়েও কমিশন এবং মানে কমিশনের অনেক সদস্যকে দেখলাম খুব সিরিয়াসলি মানে এঙ্গেজ করা, রুলিংয়ে আসা, রেজলিউশনে আসার ব্যাপারে অনীহা ছিল। পরে চাপে পড়ে তারা দেখেন আবার এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াতে আলোচনাতে আসছেন তারা। তাহলে সমানষ্ট হয়ে গেল তো মাঝখানে রাজনৈতিক দলগুলো আবার রাজপথে কর্মসূচি দিয়ে ফেলছে এবং তারা চাচ্ছিল যে এটা রাজনৈতিক দল নিজেরা মীমাংসা করবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একসাথে এতদিন ধরে বসছে, ফরেন সার্ভিস একাডেমির কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় নাই, এখনো হানাহানি হয় নাই, বিল্ডিংটা এখনো ঠিকঠাক আছে, ওখানে আগুন জ্বলে নাই। এটাই তো শুকরিয়া আদায় করার মতো একটা ব্যাপার। তো সেইখানে আপনি যদি আশা করেন যে আমরা এতগুলো বিষয়ে একমত হয়েছি, বাস্তবায়নের তরিকা নিয়েও আমরা সবাই একমত হয়ে যাব, আপনি তো আশা করছেন ফেরেশতারা দেশ চালাবে আগামী দিনে। তাহলে কি হবে, বাস্তবায়নটা কিভাবে হবে? না, আমি এত শঙ্কিত না। একটা বিষয় হচ্ছে যে পরিমাণ কনসার্ন শো করা হচ্ছে, দেখেন যে জামাত অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস তো পলিটিক্যাল পার্টি, তার তো পলিটিক্যাল ডিমান্ড করার রাইট আছে, এখতিয়ার আছে। সে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে থাকবে, এই ফ্রেমে সে যে কোনো দাবি দেওয়া করতেই পারে, কোনো সমস্যা নাই। বিএনপি করেছে না, নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য ডেডলাইন দিয়েছে না বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, এবং এটা রাইটলি দিয়েছে। এটা তার সে একটা পার্টির চিফ হিসেবে সে বলতেই পারে, মহাসমাবেশ করে দিয়েছে। এবি পার্টির দাবিটা কি কোনো দাবি আছে? আমাদের এগুলো নিয়ে আমরা বহুবার কথা বলেছি, আপনার সাথেও কথা বলেছি। জাতীয় পার্টি নিয়ে আমাদের বক্তব্য কি, এই পিআর এর ব্যাপারে বক্তব্য কি, উচ্চকক্ষ না নিম্নকক্ষ না এক কক্ষ, প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত এই সকল বিষয়ে যেহেতু ঐকমত্য কমিশন চলমান, রাজপথের কর্মসূচি দেবার মতো জায়গা এখানে নাই। কারণ তুষার ভাই কারেক্টলি বলেছে যে এই গভর্নমেন্ট তো আমার হস্টাইল গভর্নমেন্ট না, এটা তো বিরোধী দলীয় ফেনোমেনা না যে আমরা এই সরকারকে বাধ্য করতে হবে। কারণ এই সরকার তো এমনিতেই আমার সাথে ডায়ালগ করে, এই সরকার এমনিতেই আমার দাবি দেওয়া শোনে, এই সরকারকে রিচ করবার জন্য এমনিতেই আমার স্পেস আছে। তাহলে আমি কর্মসূচি
কীভাবে কি দিয়ে আমি কি অ্যাচিভ করবো এক্সট্রা। বরং আমরা বলছি আমাদের দাবি দেওয়া থেকে যে ঐকমত্য কমিশনে আমরা কথা বলছি, কথা কন্টিনিউ হোক, এবং আমরা কিন্তু বারবার দাবি করেছি সময় বাড়ান, এগুলোকে এজেন্ডাভুক্ত করেন। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা কোনো আলাপ করতে পারি নাই, পুলিশের ব্যাপারে আমরা খুব সিরিয়াস আলাপ করতে পারি নাই। এই আলোচনাগুলো হওয়া দরকার, ওপেন আপ করা দরকার। তাহলে কি এই যে ইসলামিক দলগুলো যারা আজকে কর্মসূচি পালন করেছে, সামনেও আরো দুটো কর্মসূচি আছে, তাদের এই দাবিগুলো কি কর্মসূচি কি অযৌক্তিক? না, অযৌক্তিক তো এটা যৌক্তিক কর্মসূচির কথা বলছি, দাবির কথা বলছি না, মোটেই না। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব ব্যাকরণ আছে, তার নিজস্ব হিসাব আছে, তার নিজস্ব রাজনীতি আছে। আপনি তাকে বিএনপির প্রত্যাশার জায়গা থেকে তো আপনি জামাত এবং ইসলামী আন্দোলনের রাজনীতিটা বিবেচনা করতে পারবেন না। সবার নিজস্ব রাজনীতি আছে। সবাই কি চাইবে ভোটের আগে যে আমার কেকের পিসটা আরেকটু বড় করা যায় কিনা, স্লাইসটা আরেকটু বড় করা যায় কিনা, অথবা আমি একটা স্লাইস পাইছি আর একটা স্লাইস পাওয়া যায় কিনা। এটা ভোটের রাজনীতি, এটা সিটের রাজনীতি, এটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। এটা ফাইন, এখানে শঙ্কিত হওয়ার কিছু নাই। যেভাবে দেখবেন যে নির্বাচন কবে হবে, বিএনপির ব্লাড প্রেশার 250-300 চলে গেছিল না, আমার ব্লাড প্রেশার কিন্তু তখনও বাড়ে নাই। কারণ আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমার আস্থা আছে, ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতরে সে নির্বাচন দিয়ে দিবে। আমার ব্লাড প্রেশার 80-120-এ। এখনও যে ইসলামী আন্দোলন জামাত যে কর্মসূচি দিয়েছে, এতেও আমার ব্লাড প্রেশার একদমই বাড়তেছে না। কারণ আমি বুঝতেছি যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি, তারা এটার মধ্য দিয়ে তার একটা রাজনীতি আছে, সেটা সে অ্যাচিভ করতে চায়। এবং দিন শেষে অনেকগুলো কমন বিষয় আমি দেখলাম যেটা মানে আশাবাদী হওয়ার মতো। একটা বিষয় হচ্ছে সকল রাজনৈতিক দল স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া জাতীয় স্বার্থে, এই ব্যাপারে কোনো দ্বিমত দেখলাম না। ধরেন লাস্ট যে কমিশনের মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছি, সালাউদ্দিন ভাই পরিষ্কার করে বলেছেন যে ফ্রেমের বাইরেও যদি আরও কোনো বিষয় থাকে যেটা নিয়ে আমরা বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে পারি, আলোচনাটা আসুক, কথা বলি, কোনো জায়গাতে স্যাক্রিফাইস করা মানে কথা আলাপ তোলবার সুযোগ আছে কিনা। তো এই জন্য আমার মনে হয় যে জামাত সহ অন্যান্য সকল দলকে আমার মনে হয়েছে মানে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, বাংলাদেশে অরাজকতা তৈরি হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই ধরনের কোনো কাজ করবার ব্যাপারে ন্যূনতম কারো মধ্যে কোনো আগ্রহ দেখলাম না। বরং সবাই চাচ্ছে যে এই সময়টাকে কাজে লাগিয়ে যার যার রাজনীতিটাকে কিভাবে স্টাবলিশ করা যায়, এবং এইটা করা আমি ন্যায্য মনে করি সবার জায়গা থেকে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরা 4টি পরামর্শ দিয়েছেন, যে 4টি ভাবে এটি বাস্তবায়ন করা যেতে পারে, যেটি হচ্ছে যে অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশ জারির মাধ্যমে, আর একটি হচ্ছে গণভোট, আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় আসলে কোন পদ্ধতিতে আসলে এটি করা উচিত, বাস্তবায়ন করা উচিত বলে মনে হয়? 3টা হচ্ছে অগণতান্ত্রিক, 3টা হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া। ঐকমত্য কমিশনকে যদি বলা হয় নির্বাহী আদেশ দিতে, যেটা একটু আগে ফুয়াদা বলছিলেন, যে তাদের প্রস্তাবটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, যে জনগণের সম্পৃক্ততা না থাকলে কিছু লোক ওখানে বসে নির্বাহী আদেশ দিচ্ছে, সাংবিধানিক নির্দেশ দিচ্ছে, এইটা আসলে গ্রহণযোগ্য না। বরং আমি মনে করি যদি গণভোট করতে পারে করুক, এবং সেই গণভোটে তো 50 ভাগের বেশি ভোট আসতে হবে যদি কাউকে নিষিদ্ধ করতে হয়, তাই না? আর এই নিষিদ্ধকরণের ক্ষেত্রে গেলে আমি তো মনে করি 50 ভাগও যথেষ্ট না, অন্তত 75 ভাগ জনগণকে চাইতে হবে। তারপর তো 25 ভাগ যদি না চায়, আপনি দেখেন এখানে সমস্যাটা কোথায়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেখানে যদি সামান্য ভোটারও 1%, 2% ভোটারও কাউকে চায়, তাহলে তারা সংসদে যেতে দিবে, তাই না? কিন্তু 25% ভোটার যদি না চায় যে নিষিদ্ধ হোক, তারপরেও 75 ভাগ বলবে নিষিদ্ধ হোক, তো ঘটনাটা কি ঘটলো? এক জায়গায় আপনি 25%-এর মতামতকে অগ্রাহ্য করছেন, আরেক জায়গায় 2%-এর মতামত নিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিচ্ছেন। এগুলো হচ্ছে স্ববিরোধী দাবি, যেটা ফুয়াদ আবারও ঠিক বলেছে। সাধারণত আমি সব টকশোতে ফুয়াদের সাথে তো একমত হই না, সে যেটা বলেছে এটা ঠিক। সেটা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেত, গণতান্ত্রিক পদ্ধতিতে একে অন্যের সাথে আলোচনার মাধ্যমে একটা বন্ধুভাবাপন্ন সরকার, যেটা আমি বলেছি, তাদের সাথে কথা বলা যেত। এবং এটাও সে বলেছে যে একটা প্রসেস তৈরি করা যেত, যে প্রসেসের মাধ্যমে জনমত আসলে কোন দিকে, এটাকে আমরা একটা যাচাই বাছাই হলো করতে পারতাম। এখানে তো জনগণের মতামতের কোনো গুরুত্বই নাই, যে 4টা তার মধ্যে একটা জায়গায় আছে শুধু গণভোট, কিন্তু সেই গণভোটটা আবার স্ববিরোধী। 75 ভাগ লোক মনে করেন বললো নিষিদ্ধ করা উচিত, কিন্তু 25% কিন্তু না বলেছে। তাহলে সেই 25% ভোট দিলে তো এরা 25% সিট পাবে সংসদে। তাইলে দেখেন এটা স্ববিরোধী হয়ে যাচ্ছে না। একদিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইবেন নিম্নকক্ষে, আবার বলবেন নিম্নকক্ষে নির্বাচনের আগেই গণভোট করে কাউকে বাদ দিয়ে দাও, তাহলে কেমন হলো ব্যাপারটা? হইল না। আপনি একটা প্রপোর্শনকে বাদই দিয়ে রাখলেন, ভোটের তাদের কোনো মতামত নাই। এখন উচ্চকক্ষে
পিয়ারের ব্যাপারে তো তারা আগেই একমত হয়েছিলেন। আমরাও সবাই মনে করি উচ্চকক্ষে পিয়ার হতে পারে, উচ্চকক্ষ থাকা উচিত, সবাই একমত এবং এটা নিয়ে আলোচনাও করেছেন তারা। হঠাৎ কোথা থেকে যেন এই ব্যাপারটা হলো, ধূমকেতুর মতো আকাশে দেখা গেল, অথবা যে উল্কাপাতের মতো এটা এসে পড়লো রাজনৈতিক ময়দানে যে না নিম্নকক্ষে পিয়ার চাই। এর কারণ হচ্ছে কি জানেন, নিম্নকক্ষে পিয়ার দিয়ে কিন্তু নেপাল শ্রীলঙ্কা খুব একটা সাকসেসফুল হয়নি, আন্দোলন বন্ধ রয়েছে। নিম্নকক্ষে পিয়ার চালু করে কি তারা খুব গণতান্ত্রিক শাসন কায়েম করতে পেরেছে? পারে নাই। উল্টা যেটা হয়েছে সেটা হচ্ছে সকলেই গিয়ে সংসদে প্রবেশ করেছে, এবং অন্তত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 151টা সিট পেয়ে একটা পাওয়ারফুল গভর্নমেন্ট তৈরি করার জায়গাতে কিন্তু আর বাংলাদেশ পৌঁছাবে না। কারণ বাংলাদেশের অতীত নির্বাচনের ইতিহাস বলে কেউ আজ পর্যন্ত 50% ভোট হাসিল করতে পারে নাই। সর্বোচ্চ 35, 36, 38%, 42% ধরলাম। তার মানে কি হবে, যেই সরকার গঠন করতে যাক বাকি ভোটের জন্য বাকি সদস্যদের কাছে তাদেরকে হাত পাততে হবে, কারো না কারোর সাথে তাকে কোয়ালিশন করতে হবে। এবং সেই ক্ষেত্রে কি ঘটবে, দ্বিতীয় বা তৃতীয় শক্তিশালী দল যেটা এখন আছে মাঠে, তারা চিন্তা করছে তারা আজীবনের জন্য ক্ষমতার অংশীদারিত্ব পাবে, কারণ তাদেরকে ছাড়া তো কেউ সরকার তৈরি করতে পারবে না। এই আনন্দে তারা আন্দোলন করছেন। দ্বিতীয় হচ্ছে, সাথে যাদেরকে নিয়েছেন এরা তো জীবনে, সরকার তো দূরের কথা, সংসদে যেতে পারতেন কিনা সন্দেহ। এরা পিয়ার পেলে 2-1 সংসদে যাবেন, গিয়ে সেখানে মজার মজার কথা বলবেন। যেমন একজন আমাকে বলেছিলেন যে নারী উপস্থাপক থাকলে কোনো অনুষ্ঠানে যাওয়াই উচিত না, নারী উপস্থাপনা করবে কেন? এখন ধরেন সংসদে গিয়ে তারা কিন্তু আবার 50 জন নারীকে মেনে নেবেন, হয়তো সংরক্ষিত আসনে আরো বেশিও মেনে নিতে পারেন, এমনকি উচ্চকক্ষেও নারী চলে যেতে পারে। নিম্নকক্ষে তারা পিয়ার দিয়ে বসে থাকবেন, উচ্চকক্ষে নারীরা গিয়ে বসে পড়বেন, কি একটা মজা হবে তাদের। তারা একদিকে বলেছেন নারী উপস্থাপক থাকলে আসা উচিত না, আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আরেকদিকে তারা কিন্তু ক্ষমতার স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে তারা কিন্তু তখন উচ্চকক্ষে নারী মেনে নেবেন, সঙ্গে নারী মেনে নেবেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 50টা সংরক্ষিত আসলে নারী মেনে নেবেন। আসল কাহিনী হচ্ছে মানা না মানা কোনো ব্যাপার না, ক্ষমতার মধু, ক্ষমতার মৌচাক, ক্ষমতার মৌচাকে ঢিল, ক্ষমতার যে স্বাদ সেটা চাইছেন। এইটাও আমি ফুয়াদের সাথে একমত। কেকটা চায়, কেকের একটা স্লাইস চায়, পারলে 2টা স্লাইস চায়, পারলে পুরো কেকটাই চায়। সেটা যদি যতদিন না পাচ্ছে ততদিন কেকের একটা স্লাইসে স্থায়ী বন্দোবস্ত নিয়ে চিরস্থায়ী লর্ড কর্নওয়ালিস বসে থাকতে চায়। এইটা হচ্ছে ঘটনা। এবং আমি মনে করি ফুয়াদ আজকে যেটা বলেছেন এটা ঠিক, যে একটা আলোচনার মাধ্যমে একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি এই ব্যাপারটাকে শুরু থেকেই করা হতো, তাহলে আজকে এই রাজপথে আন্দোলনে যাওয়ার কোনো দরকার ছিল না। এবং এটাও ঠিক যে প্রত্যেক দলেরই যার যার ব্যক্তিগত এবং দলীয় জায়গা থেকে আন্দোলনের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। চেয়ারম্যান হলে আপনি দলের বা বড় কর্মকর্তা হলে তারা ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক সময় নেন যেহেতু লিডার, এবং তারা দলকে সেটা বুঝান। আবার উল্টাটাও হয়, দল একটা কিছু চায়, চেয়ারম্যান এবং লিডাররা সেটা মেনে নেয়। এখন এই জায়গাতে আমি মনে করি তাদের রাস্তা কেন, যে কোনোখানে আন্দোলন করার অধিকার আছে, তবে আন্দোলনের ফলাফলটা সুখকর হবে কিনা এইটা হচ্ছে প্রশ্ন। সরকারের উচ্চপদস্থ ব্যক্তি, কমিশনের দ্বিতীয় ব্যক্তি, তিনি বলেছেন যে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এখন আমাদেরকে হয় এটা বিশ্বাস করতে হবে হুমকির সম্মুখীন হবে, আর যদি অবিশ্বাস করি তাহলে বলতে হবে উনি সত্য কথা বলে নাই। এখন উনি সত্য কথা বলেন না, এটা যদি আমরা চিন্তা করি তাহলে সত্য বলার শপথ নিয়েছেন, তাহলে তো কমিশনে উনি থাকতে পারেন না, উনি মিথ্যা মিথ্যা ভয় দেখাচ্ছেন। এইখানেও একটা স্ববিরোধিতা তৈরি হচ্ছে। উনি মিথ্যা ভয় দেখালে উনি মিথ্যা মিথ্যা কেন ভয় দেখাবেন? আর যদি সত্য ভয় দেখিয়ে থাকেন তাহলে তো এটা তো সিরিয়াসলি ভয়ঙ্কর। তাহলে তো এইসব আন্দোলন না করে বরং নির্বাচনের দিকে যাওয়া দরকার। আমরা দুদিকেই পড়েছি। একটা গান আছে হায়দার সাহেবের, আমি ফাইসা গেছি মাইন কাছি পায়, জনগণ ফাইসা গেছে মাইন কাছি পায়। একদিকে তার জাতীয় নিরাপত্তার হুমকি, আরেকদিকে তার গণতন্ত্রকে সুসংহত হবে না পিয়ার পদ্ধতি এবং ইচ্ছামতো দলগুলিকে নিষিদ্ধ না করলে, এখানে আরেকটা হুমকি। দুই হুমকির মাঝখানে জনগণ ফাইসা গেছে মাইন কাছে পায়। জি, আর সেই মাইনকা চিপা থেকে হয়তো বেরোনোর রাস্তাও হয়তো পাওয়া যাবে নিশ্চয়ই। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আশঙ্কার কথা একটা বলছিলেন যে কোনো ধরনের একটা আশঙ্কা, যেটি আমি রোববার আমরা দেখেছি সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে, সেখানে আশঙ্কার কথা বলা হয়েছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও সেখানে আলোচনা হয়েছে। মানে অস্থিতিশীলতার একটা আশঙ্কা আছে, এবং আমরা দেখছি যে প্রতিদিনই আওয়ামী লীগের মিছিলগুলো বাড়ছে। প্রথম যা দেখেছি সেখান থেকে আরও দিন দিন এটি বাড়ছেই। আপনার কাছে কি মনে হয় এই আশঙ্কা কতটুকু মূলক বা অমূলক? না, খুবই, এটাকে আমি খুব আশঙ্কা আকারে বলবো না, চ্যালেঞ্জ আছে আর কি। বাংলাদেশের মতো একটা জায়গাতে আপনার গভর্নেন্স অলওয়েজ চ্যালেঞ্জিং, লট অফ ইস্যুস আছে এখানে ডিল করার মতো। পিআরের ব্যাপারে দেখেন, আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম মিক্স সিস্টেম করার জন্য, দুনিয়ার সব এক্সপেরিমেন্টগুলোকে দেখে, যে যেখানে গভর্নমেন্ট স্টেবল হবে এবং ছোট বড় সবার রিপ্রেজেন্টেশন এনশিওর করা যাবে।
আমাদের নিম্নকক্ষে যদি পিয়ার থাকে, পিয়ার হয়, আমরা নীতিগতভাবে 2টা কক্ষ আসলে চাই না। আমরা মনে করি যে এই রাষ্ট্র তো একটা সংসদই এখনো ফাংশনাল করতে পারে নাই, সে আর একটা হাতির পাল যদি আনে, আবার 100 পুনর্বাসন কেন্দ্র হবে এখানে, আলটিমেটলি 100 রাজুকের প্লট, ফ্ল্যাট, 100 ট্যাক্স ফ্রি গাড়ি, 100 লোকের থোক বরাদ্দ, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত, এগুলো হবে। তবে আর উচ্চকক্ষের নামে যেটা হবে, আমাদের টোটাল সিভিল সোসাইটির যে মিনিমাম ইন্ডিপেন্ডেন্স আছে, এটা এখন তো নাই অলমোস্ট ধরেন, তারপরও যে একটু ও কথাবার্তা বলে টলে, আপনি হুট করে একদিন তাকায় দেখবেন যে তুষার ভাই উচ্চকক্ষে বসা, টকশোতে পাওয়া যাইতেছে না। তুষার ভাইকে দেখবেন যে এরকম অনেক লোকের দেখবেন যে এই যাদেরকে আপনারা টকশো করেন টরেন, হুট করে দেখবেন যে তারা এখন আর মানে টকশোতে আসার সময় নেই, সে উচ্চকক্ষে বসে আছে। অথবা দেখবেন তুষার ভাই একটা বড় বরাদ্দ পাইছে, এই বরাদ্দ নিয়ে এলাকায় যাইতেছে, তদবির করতেছে, টেন্ডার করতেছে, মানে এইরকম আর কি। বললাম যে এরকম ধরেন যারা সুশীল আছে, যারা সিভিল সোসাইটিতে কাজ করেন আর কি। তো এই উচ্চকক্ষটা যেটা করবে আলটিমেটলি আমার সিভিল সোসাইটিকে হত্যা করে দেবে বাংলাদেশের মতো জায়গায়। তো আমরা এই জন্য বরাবরই এটার পক্ষে ছিলাম না। আমরা বরং চাইছি যে সবগুলো ডিমান্ড নিম্নকক্ষে আসলে এনশিওর করা সম্ভব। 200 আসন যদি আপনি বিদ্যমান পদ্ধতিতে রাখেন, তাহলে কিন্তু ধরেন বিএনপি 200-র ভিতরে যদি এখন নির্বাচন হয়, 150-60 সেখান থেকে পেয়ে যাবে, তাহলে কিন্তু সরকার গঠিত হয়ে যাবে, শতভাগ পিয়ারে যাওয়া যাবে না কারণ নিম্নকক্ষে, তাহলে সরকারের অস্থিতিশীলতার প্রশ্ন আসবে। তাহলে যদি 150-60 বিএনপি পায়, আর ওই 100 আসন যদি আপনার পিয়ারে হয়, সেখানে সকল রাজনৈতিক দল 1% থ্রেশহোল্ডে দেখবেন মোরাললেস সবাই, যারা গুরুত্বপূর্ণ দল তারা সবাই সংসদে চলে যাবে। আবার ওখান থেকেও কিন্তু আপনার বিএনপি আরও 30-40টা পেয়ে যাবে। তাহলে বিএনপির সিট কিন্তু প্রায় 200 অ্যারাউন্ড হয়ে যাবে, এমনিতেই কাছাকাছি হয়ে যাবে। তাহলে সরকার গঠিত হচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে না। বড় দল আকারে বিএনপির কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ, কারণ সে যদি ভীত হয়ে যায় যে আমি আসলে ক্ষমতায় যাচ্ছি না, তাহলে প্রচুর ভুল সিদ্ধান্ত নেবে এবং ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে পারবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, কোথায় কোথায় ছাড় দিতে হবে এটা সে পারবে না। তার ভিতরে এই ফিয়ারটা তৈরি হওয়াটা দেশের জন্য রিস্কি, তার জন্য রিস্কি, দেশের জন্য রিস্কি। এবং এটা করলে যেটা হবে যে 1% থ্রেশহোল্ডে যদি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে চলে যায়, পলিটিক্সটা স্ট্রিট থেকে বাইরে চলে যাবে। এই যে আন্দোলন, সংগ্রাম, হরতাল, ধর্মঘট, ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তা আটকা দাও, আন্দোলন করাটাও, এগুলো টোটালটা পার্লামেন্টে চলে যাবে। অতএব সরকারও কিন্তু স্থিতিশীল হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যার হয়তো একজন এমপি বানানোর মতো ক্যাপাসিটি নাই, কিন্তু ঢাকা শহরে 20 লাখ লোক মোবিলাইজ করার মতো ক্যাপাসিটি আছে, এরকম প্রচুর দল আছে। অতএব একটা সরকারকে অস্থিতিশীল করে দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে। কিন্তু এই দলটাকে যদি আপনি 1% থ্রেশহোল্ডে 1-2 এমপিকে পার্লামেন্টে নিয়ে নেন, তাহলে কিন্তু দলটা স্থিতিশীল হয়ে যাবে পলিটিক্যালি, তখন সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে চলে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি পিয়ারের একটা রিজন যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে, এটাকে আমাদের মতো জায়গাতে হালকা করার দরকার নাই। আর নেপাল শ্রীলঙ্কাটা খুব রাইট এক্সাম্পল না। নেপাল শ্রীলঙ্কার মডেলে যেটা হয়েছে, মেজরিটিটাই পিয়ারের উপর নির্ভর হয়ে গেছে, যে আদারওয়াইজ সরকারই গঠিত হচ্ছে না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে নেপালে এবং আপনার এই সরকার তো গঠিত হয়েছে, তাহলে আন্দোলন হলো কেন? আন্দোলন হচ্ছে নেপোকিটদের ব্যাপারে, অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট রিজন, যে মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েদের লাইফস্টাইল, দুর্নীতি, লুটপাট, যেটা আওয়ামী অলিগার্কির সময় আমরা দেখেছি, যে ভার্জিনিয়াতে পুরো টেনিস কোর্ট কিনা ফেলাইছে জয়, দেশের টাকা লুটপাট করে যাচ্ছে তাই নিয়ে গেছে, 20টা-30টা বাড়ি, 300 বাড়ি সাইফুজ্জামান জাভেদের লন্ডনে। এই জিনিসগুলো নেপালের ইয়াং জেনারেশন জেনজিকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে, তারা রাস্তায় নেমে এসেছে। ওখানে সমস্যাটা কিন্তু আপনার পিয়ারের কেন্দ্রিক না, এমপি মন্ত্রী হইল, সরকার গঠিত হয় নাই সেখানে না। শ্রীলঙ্কার সমস্যা কি? শ্রীলঙ্কার সমস্যা কিন্তু আপনার অন্য জায়গায়, অর্থনীতি, আপনার ফুড সিকিউরিটির সমস্যা হচ্ছে, তারপরে এই মানে বাজেট ডেফিসিটের সমস্যা হচ্ছে, ঋণের সমস্যা হচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। সেখানে কিন্তু সরকার গঠিত হওয়ায় কোনো সমস্যা হয়নি। অতএব পিয়ারের বিষয়টা ওই জায়গা থেকে বিবেচনা করবার সুযোগ নাই। তবে আমি বোধ করছি যে এই যাই কিছু হচ্ছে, এতে খুব বেশি আসলে শঙ্কিত হওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি। টেনশন নাই। টেনশন যেগুলো আছে সেটা নির্বাচন কেন্দ্রিক কমন চ্যালেঞ্জ আছে, যেটা আমরা আলাদা করে সবসময় বলেছি, যে বাংলাদেশে গ্রাসরুটে, তৃণমূলে যেই লেভেলের ভায়োলেন্স আমি দেখতে পাচ্ছি, আমার এলাকাতে আমি দেখেছি রামদা মিছিল, আমি এলাকায় দেখতে পাচ্ছি আমার প্রোগ্রামে, আমরা তো একটা ছোট উদীয়মান দল, আমাদের প্রোগ্রামাদিতে যারা আসতেছে স্থানীয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রামদার হুমকি দিচ্ছে, ফোন করে মানে বলতেছে তোর দোকান বন্ধ করে দেব বাজারে।
এগুলো হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ গ্রাসরুট পলিটিক্সে, যে আপনার ভোটারকে আপনি নিরাপদে ভোট দেওয়ার মতো জায়গায় নিতে পারবেন কিনা। অতএব এগুলো আমার দৃষ্টিতে খুব বড় চ্যালেঞ্জ না, এগুলো পলিটিক্যাল ইস্যুস, পলিটিক্যাল ডিমান্ড এবং প্রসেস ডিসকাশনের মধ্য দিয়ে রিজলভ হয়ে যাবে। জি, আপনার দলের কি অবস্থা সেটি আমি জানতে চাই, কিন্তু আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে পর্যায়ে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমার প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি আমি আপনার কাছে আসব। আমি এই পর্যায়ে আবার ডক্টর আব্দুল নূর তুষারের কাছে আসতে চাই। জামায়াত শিবিরের রাজনীতিতে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে? হ্যাঁ, আমি যখন ছোট তখন জামায়াত শিবির আসলে তাদের সার্ভাইভাল নিয়ে অনেক চিন্তিত ছিল, যার ফলে তাদের সার্ভাইভালের জন্য নানা ধরনের কাজ তারা করেছে। তো এখন আমরা লক্ষ্য করছি তাদের শক্তি বৃদ্ধির কারণে তারা আগের চাইতে এক ধরনের লিবারেল আচরণ করছে। তারা তরুণদের কাছে নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করছে, তাদের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন আনার জন্য তারা চেষ্টা করছে। এটা কিন্তু হতেই পারে, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, যে রাজনৈতিক দল তো একই জায়গাতে থাকে না, তার নেতা নেত্রী বদলে যায়, জেনারেশন বদলে যায়, জনগণের চাহিদা বদলে যায়। রাজনীতিবিদরা তো জনগণের জন্য রাজনীতি করেন, মানে ডেফিনেশন ওয়াইজ এটাই হওয়ার কথা ছিল। আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের এবং নিজের ছেলে মেয়েদের জন্য, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে পরিবারের জন্য রাজনীতি করেন। অনেকেই করেছেন, সবাই বলবো না, অনেকেই করেছেন, যেটা করে তারা রাজনীতির 12টা বাজিয়েছেন। তো সেই জায়গা থেকেও জামাত কিন্তু অনেকখানি মুক্ত। নিন্দা করার জন্য আসলে আমরা কেউ এখানে বসি না। এটা তো ঠিক যে জামাতে আপনি কার ছেলে কার মেয়ে এটা অত গুরুত্বপূর্ণ না। তারা তাদের একটা ইন্টারনাল ফিলোসফি আছে, একটা পলিসি আছে, সেটা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের বেলায় সেটা কাজ করছে। এবং এখন যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা আগের চাইতে অনেক উদার গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছেন, কারণ তারা বুঝতে পারছেন যে একটা দেশের ক্ষমতায় যেতে হলে আসলে শুধুমাত্র একটা এজেন্ডার উপরে বা একটা নির্দিষ্ট জায়গায় থেকে ক্ষমতায় যাওয়া যায় না, অনেক কিছুকে ইনকর্পোরেট করে যেতে হয়। কেননা ভোটারদের মধ্যে নানান মতের, নানান পথের, নানান চিন্তার, নানান চাহিদার মানুষ আছে। ভোট যদি নিতে হয় যেটা গণতান্ত্রিক ভোট, তাহলে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোটেই জিততে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে কিছু পরিবর্তন তাদের হয়েছে, যেটা একটা বিরাট নমুনা হচ্ছে। তারা বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধে গিয়েছেন রায়ের বাজারে, যেটা বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে তারা গিয়েছেন। তো এইটা এক ধরনের পরিবর্তন, এর আগে কখনো আমরা এরকমটা দেখি নাই। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছিলাম যে মিনার, স্মৃতিসৌধে এইগুলিকে তারা বলেছেন যে এগুলো ঠিক ইসলাম সম্মত নয়, অ্যাভয়েড করতেন, বলতেন, কিন্তু সেরকম একটি সৌধে তারা গিয়েছেন। তো যে কারণে আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটা আমার মনে হয় নিচের দিক থেকে আসছে। তরুণরা যারা এখন এই দলটি করেন, আমার ধারণা যে তারা তরুণদের সঙ্গেই তো থাকবেন, ফলে তাদের বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন, তাদের যারা চেনা পরিচিত, তাদের সঙ্গেই তো রাজনীতি করবেন। তারা তাদের বন্ধু বান্ধবদের মনোভাব বোঝেন। তারা ভোটের জন্য যেহেতু যাচ্ছেন এখন মানুষের কাছে, তারা জিনিসগুলি টের পেয়েছেন যে কোন জায়গাতে আসলে তাদের দুর্বলতা, হয়তো সেটা তারা দীর্ঘমেয়াদে দূর করার চেষ্টা করছেন। আমি এখানেও মনে করি যে রিকনসিলিয়েশনের একটা জায়গা সবসময় থাকা দরকার যে কোনো দেশে। আমরা তো সারা জীবন শত্রুতার মধ্যে থাকতে পারবো না, ফলে এখনও যেমন নিষিদ্ধকরণের যে বিষয়টি, এটাও আমার মনে হয় যে ওই শত্রুতার মধ্যে না থেকে এইখানে একটা রিকনসিলিয়েশন হতে পারতো। সেই রিকনসিলিয়েশনের পদ্ধতি কি হবে এইটা নিয়ে আলোচনা হতে পারে। কেননা বছরের পর বছর একটা জাতির মধ্যে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, এইটা নিয়ে মানুষ সামনের দিকে এগোতে পারে না। আমাদেরকে কোথাও গিয়ে এই ঘৃণা বিদ্বেষ শেষ করতে হবে, কেননা জেনারেশনটা তো বদলে গিয়েছে, এবং এই পরিবর্তিত জেনারেশনের চাহিদাকে আমাদের বুঝতে হবে। এই জেনারেশনের চাহিদা কি জানেন? খুব সহজ। এরা কাজ চায়, এরা চাকরি চায়, ব্যবসা চায়, এরা জীবনে কিছু স্বাচ্ছন্দ্য চায়। এরা তো সেই দরিদ্র বাংলাদেশ দেখে নাই। আমি যে দরিদ্র বাংলাদেশ দেখেছি, বা আপনি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো গভীর দরিদ্র বাংলাদেশ দেখেছি। যে দরিদ্র বাংলাদেশে আপনি টাকা থাকলেও একটা ভালো চকলেট কিনতে পারবেন না, কারণ বাজারে নাই। আপনি টাকা থাকলেও একটা ভালো গাড়ি কিনতে পারবেন না, বাজারে নাই।
টাকা থাকলে অনেক কিছু বাংলাদেশে সম্ভব ছিল না, কিন্তু এরা যে বাংলাদেশে জন্মেছে সেই বাংলাদেশে এরা দেখেছে সেতু হচ্ছে, ভবন হচ্ছে, মানুষের টাকা পয়সা হচ্ছে, এই শহরে রোলস রয়েস গাড়ি চলছে। ফলে ওদের সামনে যে স্বপ্ন, আমাদের সামনে স্বপ্নটা একই জায়গাতে ছিল না। এরা মনে করে কাজ করলে, ব্যবসা করলে এটা অ্যাচিভ করা সম্ভব। ফলে এরা চাকরিতে উচ্চ বেতন চায়, চাকরি চায়, এখানে বিনিয়োগ চায়, এরা ব্যবসা চায়, এরা চায় রাষ্ট্র তাদেরকে সম্পদশালী হতে সাহায্য করবে, সম্পদের ডিস্ট্রিবিউশন করবে। আপনি দেখবেন এদের অধিকাংশ চাহিদা কিন্তু সম্পদ এবং কোন একটি বড় প্রতিষ্ঠানের বড় চাকরিজীবী হওয়ার জন্য। যে কারণে আপনি দেখবেন মোটিভেশনাল স্পিকার গজিয়েছে। এরা এসে কি বলে, ভালো মানুষ হতে বলে? মোটেও না। এরা বলে 6 ফিগার স্যালারি ড্র করবে, পই পই করে বলছে 6 ফিগার স্যালারি। আপনি নিশ্চয়ই এইসব মোটিভেশনাল বক্তাদের কথা শুনেছেন। তো এইসব 6 ফিগার 7 ফিগার স্যালারি লোভ এদেরকে দেখানো হয়েছে। ফলে এদের জীবনে কিন্তু সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ আদর্শের চাইতে। ফলে এই পরিবর্তিত জেনারেশনকে আপনি যদি আদর্শিক মানুষে পরিণত করতে চান, তাহলে রাষ্ট্রকে তার শিক্ষা ব্যবস্থা হাত দিতে হবে, রাষ্ট্রকে তার গণতান্ত্রিক চিন্তা চেতনায় হাত দিতে হবে, রাষ্ট্রকে তার ইকুয়াল শেয়ারিং এর যে প্রবণতা, যে একটা দরিদ্র বা মধ্যবিত্ত দেশে যে একের সঙ্গে অন্যকে ভাগ করতে হয়, এই বিষয়গুলি মানুষকে শেখানো দরকার ছিল। কিন্তু গত দীর্ঘ সময়ে স্বৈরাচারী শাসন আমরা কি দেখেছি? এরা নিজেরা বড়লোক হচ্ছে, আঙ্গুল ফুলে কলা গাছ, তো আঙ্গুল ফুলে বট গাছ হচ্ছে, এবং আঙ্গুল ফুলে বট গাছ হওয়ার সংস্কৃতি দেখার পরে এই তরুণরা কি চেয়েছে? তরুণদের চাহিদা হচ্ছে চাকরি চাই, ব্যবসা চাই, টাকা চাই। আমরা টিকটকার যে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা আছে, একে অন্যের সাথে আমরা বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হতে চাই। আমরা বিবাহের সময় এরকম একদম ভারতীয় নায়ক নায়িকাদের মতো চেহারার মানুষ চাই। আপনি দেখবেন আমাদের বিবাহ পর্যন্ত বদলে গিয়েছে। বিবাহের আগে 7টা 8টা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে ওই ভারতীয় পদ্ধতিতে তারা এসে নাচে, গান গায়, ছবি তোলে, এমনকি হলুদ বলে না হালদি বলে, তারপরে সঙ্গীত বলে, এবং 12-13টা ভারতীয় সিনেমা প্রভাবিত বিবাহ অনুষ্ঠান এখানে চালু হয়েছে। এই যে ভারতীয় সাংস্কৃতিক প্রভাব, এটার বিরুদ্ধে কেউ কাজ করে নাই। আমরা হঠাৎ বিবাহের সাধারণ পদ্ধতি থেকে আমরা শাহরুখ খান, সালমান খান হয়ে নাচানাচি করছি, এইটা বুঝতে হবে। এবং আমার মনে হয় জামাত প্রসঙ্গে বলতে গিয়ে জামাত এই পরিবর্তিত বাস্তবতাটা উপলব্ধি করেছে এবং তারা সেই পরিবর্তিত রাজনীতিতে গিয়েছে। এবং শুধু তাই না, তরুণদের যত নতুন দল হবে বা এদের মতো যারা তরুণদের নিয়ে কাজ করতে চাইবে, তারা সবাই কিন্তু তরুণদের এই মানসিকতাটাকে মাথায় রাখবে এবং যদি পরিবর্তন আনতে চায় তাহলে দীর্ঘমেয়াদে এরা শিক্ষা ব্যবস্থা হাত দিবে, এরা অর্থনীতিতে হাত দিবে, কারণ এগুলো হচ্ছে মিনিমাম চাহিদা। স্বাস্থ্যে হাত দিবে, কারণ মানুষ এখন বাঁচতে চায়, মানুষ মরতে চায় না। কারণ বেঁচে থাকলে সে জানে তার খিদা দূর হয়েছে, বাজারে চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, দুর্ভিক্ষ দেখে নেই তো। আমরা ভাবতাম যে 50 বছরের বেশি বাঁচবো, খাবো কি? কিন্তু এরা ভাবে যে 50 বছরের বেশি বাঁচবো, আরো বেশি খাবো, কারণ তখন আরো ফুড, আরো কিছু, আরো নতুন কিছু। এই যে মানুষের চিন্তার পরিবর্তন, আমি মনে করি এইটাকে যত যত যাই বলি আমরা, জামাতে ইসলাম ছাত্র শিবির এরা এটাকে মাথায় নিয়েছে। যেটাই স্বৈরাচারী শাসন এত অন্ধ ছিল, এসালাম হচ্ছে তাদের আব্বা আম্মা, তাই না? এসালাম টাকা চুরি করবে, তাদেরকে দিবে। আমাদের পকেট মেরে এসালাম চলে গিয়েছে, একটা শব্দ উচ্চারণ করে না এই দলটা। হ্যাঁ, এখনো বন্ধু মাফ চায় নাই। চুরির জন্য মাফ তো চাইতেই হবে। চুরি তো করেছে প্রত্যেকের পকেটে হাত দিয়ে, নিজের দলের পকেটে হাত দিয়ে, 21 টেলিভিশনে ঢুকেছিল। এরা প্রত্যেকের পকেটে হাত দিয়েছে, এমন না কিন্তু এরা আওয়ামী লীগের পকেটে হাত দেয় না। আওয়ামী লীগের যারা দরিদ্র মধ্যবিত্ত তাদের টাকা চুরি করে নিয়ে গেছে। তো এই চোরগুলাকে তো মাফ চাইতে হবে। যদি রিকনসিলিয়েশন করো ভাই, চোরগুলারে মাফ করো না, চোরগুলারে শাস্তি দিও। সেটি আমি তুষার ভাইয়ের কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। 71 প্রশ্নে আমরা সম্প্রতি দেখছি, আমরা গত দুদিন আগেও দেখলাম জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এটি সবচেয়ে বড় অর্জন। আপনার কাছে কি মনে হয় যে আসলে যে 71 প্রশ্নে জামায়াত কি আসলে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে? এইটা তো জামাতকে জিজ্ঞেস করলে ভালো হবে। নিউজ রিপোর্ট পড়ে আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি আর কি। বিষয়টা হচ্ছে, এটা তুষার ভাই কারেক্টলি বলেছে যে সময় এমন একটা জিনিস, যদি কেউ সময়কে অ্যাড্রেস না করে তাহলে সময় থেকে হারিয়ে যাবে। আপনি হিস্ট্রিতে দেখেন, মুসলিম লীগ এই ভারতীয় উপমহাদেশের কত বিশাল একটা দল ছিল, ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল 1904 সালে, যার নেতৃত্বে নবাব সলিমুল্লাহ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে যার নেতৃত্বে, যাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনার পূর্ব বাংলা এবং আসাম মিলিয়ে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়েছে, যে ইউনিটটা ছিল ডেভেলপমেন্টের একদম সেন্টারে পরিণত হয়েছিল ঢাকা, যেটা যদিও কলকাতা কেন্দ্রিক, মানে যারা ব্রাহ্মণ শ্রেণী জমিদাররা ছিল তাদের কারণে এটা রদবদল করতে হয়েছে, বাতিল করতে হয়েছে। এই মুসলিম লীগের নেতৃত্বে একটা রাষ্ট্র হয়েছে, লাহোর রেজলিউশন, পাকিস্তান রাষ্ট্র হয়েছে। এই রকম একটা দাপটে রাজনীতি দল 54 সালের নির্বাচনে গোহারা হেরেছে। 70 সালে সে ওয়াইপড অফ হয়ে গেছে, এই এলাকা থেকে নাই হয়ে গেছে।
এবং 71-এর নির্বাচনের মধ্য দিয়ে সে প্রপারলি একটা শত্রু রাজনৈতিক দলে পরিণত হয়েছে। 54 নির্বাচনে দেখেন একটা বড় বিরোধী দল ছিল, সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিল তখন নিজাম ইসলাম পার্টি, সেটা বাংলা কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে সেকেন্ড পার্টি ছিল এটা। সে নিজাম ইসলাম পার্টিটা কোথায়? নাই হয়ে গেছে। একইভাবে দেখেন আপনার আওয়ামী লীগ গত 16 বছর ধরে সে যা যা করেছে, যা যা তাকে করতে বারণ করা হয়েছিল, শেখ মুজিবের এপিসোডটা দেখেন, 3.5 বছর পরে সে কিন্তু 21 বছরের জন্য নাই হয়ে গেছিল। ঠিক একইভাবে দেখেন 16 বছরের এই যে জেনোসাইড এবং যে মানে অলিগার্কিক যে মিসরুল সে করেছে, এটা করবার মধ্য দিয়ে সে কি হয়েছে? সে আলটিমেটলি পলিটিক্স থেকে নাই হয়ে গেছে। সে তার সাপোর্ট বেস চলে যায় নাই, কিন্তু সে পলিটিক্যালি ডাইনোসর হয়ে গেছে এবং সে পলিটিক্যালি আর ফিরতে পারবে না এই বাস্তবতায়। তো জামাতের ব্যাপারও তাই। আপনি যদি একটা রাজনৈতিক দল তার সময়ের ডিমান্ডকে যদি সে অ্যাড্রেস না করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যা হয়েছে তাই হবে, বাস্তবতা তাই। এবং তাহলে প্রশ্ন হচ্ছে যে মানুষ কোন দল করবে? মানুষের ইন্টারেস্টকে যে দল ধারণ করবে, এটা হলো পাত্রের মতো রাজনৈতিক দল। যে আপনি চা খেতে চান, কোন কাপে খাবেন সেটা হলো সময় বলে দেবে। আপনি কি টং দোকানে গিয়ে খাবেন, আপনি কি 5 স্টারে গিয়ে খাবেন, আপনি কি স্টুডিওতে বসে সুন্দর করে ইটিভি লেখা আছে এরকম একটা কাপে খাবেন, কোনটাতে খাবেন ডিপেন্ড করতেছে মানুষের পালস বোঝাটা আর কি। তো এইটা শুধু জামাতের জন্য না, সব রাজনৈতিক দলের জন্য, আমাদের জন্য, যে আমরা তারা কি সেই পালস অনুযায়ী তারা ভুল শিকারের দিকে এই আলোচনাটা আসছে, মানে হলো তাদের দলের ভিতরে সার্টেনলি এই কনভারসেশনটা কোনো না কোনো ফোরামে এসছে না। একাধিকবার আমরা জামায়াত ইসলামীর উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে শুনেছি যে ঠিক ছিল না, গণহত্যার বিচার হওয়া উচিত, তারা একাধিকবার বলেছেন। এবং যেটা হয়েছে আমি ধারণা করতেছি কারেন্টলি যে নিউজ রিপোর্টটা এসছে, তাদের ফোরামগুলোতে কোনো না কোনো পর্যায়ে এগুলো অবশ্যই আলোচনা হচ্ছে এবং চলছে। কি ফরম্যাটে করবেন, কখন করবেন সেটা আমরা দেখতে চাই। বাট মোদ্দা কথা হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য একই প্রস্তাবনা, একই বাস্তবতা, যে আজকের অনেক বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা চিন্তা করেন, এর থেকে বড় রাজনৈতিক দল তো এই এলাকাতে গত 60-70 বছরে ছিল না। আজকে সেই দলটা পলাতক, দলটা নাই। এই দলের প্রধানরা সবাই গোষ্ঠীসুদ্ধা পালায় চলে গেছে। তাহলে এই ট্র্যাজেডিটার জায়গাটা কোথায়? আজকে যারা বড় দলগুলো আছে, সকল বড় দলের জন্য একই বাস্তবতা প্রযোজ্য। ডাকসু নির্বাচনটা দেখেন, আপনি দেখেন যে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে হয়েছে, তারাই তো আজকে 1 বছর পরে ডাকসুতে সবচেয়ে ভালো করার কথা না? কারণ শিবিরের ছেলেরা তো পরিচিত কেউ ছিল না, মানে তাদের নেতৃত্ব হয়েছে, এটি অবশ্য নিয়ে বড় ধরনের একটা বিতর্ক ফ্রন্টে যারা আছে তাদের নেতৃত্বই হয়েছে। কারণ দিন শেষে যে ফ্রন্টে থাকবে, যার ডাকে আমরা আপনারা রাস্তায় নেমেছি, তারাই নেতা ছিল। তাহলে সেই নেতৃবৃন্দের যে ছাত্র সংগঠন, তারা ডাকসুতে জাকসুতে এত খারাপ করলো কেন? 1 বছরের ব্যবধান তো। তারা তো সুইপিং ভিক্টরিতে চলে যাওয়ার কথা, জাসদের মতো। জাসদ যখন গঠিত হয়েছে 72-এর পরে 73-74 পুরো 70-80-র দশক ক্যাম্পাসগুলো দাপিয়ে বেরিয়েছে। তো এই জন্য হচ্ছে যে ভোটাররা যে বিষয়টা আজকে দেখিয়েছে, এই শিক্ষার্থীরাই কিন্তু গত বছর সেই সকল তরুণদের পিছনে নেতৃত্বে গিয়েছে। 1 বছরের মাথায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন? কারণ তার যে পিপাসা, এইটা একটা পার্টিকুলার পাত্র ধারণ করতে পারছে না, সে পাত্র বদলায় ফেলছে। ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এরকম বহু মিরাকল ঘটে যেতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপির প্রতি সেই আস্থাটা মানুষ আর রাখতে পারছে না, সেটি কি? মানে সাম কোয়ার্টারের মধ্যে তো এই চ্যালেঞ্জটা অবশ্যই রয়ে গেছে। কারণ ছাত্র দলের একটা হইলো ক্যাম্পাসে তো আপনার তার সংগঠনটা ভেঙে গেছে। গত 16 বছর সে তো ওপেনলি কাজ করতে পারে নাই, সে প্রচুর মজলুম ছিল, জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে। বাট মোটা দাগে হচ্ছে বড় রাজনৈতিক দল সবার ব্যাপারে, শুধু বিএনপি না অথবা শুধু জামাত না, প্রতিষ্ঠিত শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি না, প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলের ব্যাপারেই তরুণদের সিরিয়াস অনীহা তৈরি হয়েছে। এবং এই অনীহা তৈরি হওয়ার গ্রামারটা পর্যন্ত পুরাতন রাজনৈতিক দলের নেতারা বুঝতে চাচ্ছেন না, বরং তারা বুঝতে চাচ্ছেন যে ওরা ভুল করছে, পোলাপান ভুল করতেছে। আরে ভাই, 6 কোটি পোলাপান যদি ভুল করে, তাহলে আপনি ভোটটা চাইবেন কার কাছে? আপনার 12.5 কোটি ভোটার। এবং আগের গ্রামার কিন্তু ওয়ার্ক করবে না। ডাকসু জাকসুতে এদেশের ইলেকটোরাল গ্রামারে, নির্বাচনী ব্যাকরণে নতুন ব্যাকরণ তৈরি হয়েছে। আগের কোনো ব্যাকরণ দিয়ে এই ব্যাকরণকে আপনি অ্যাসেস করতে পারবেন না, বরং এই ব্যাকরণই হচ্ছে আগামী দিনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে। এইটা আমাদের বোঝায় যথেষ্ট ঘাটতি আছে। এবং রাজনৈতিক দল যে নামে যার কথাই বলেন,
আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে এই তরুণদের আকাঙ্ক্ষা, তাদের রাজনৈতিক স্বপ্নের এই পাত্রটাকে পালস বুঝতে পারা, যেটা আপনি বলছিলেন যে পালস বুঝতে পারাটা খুব জরুরি। শেষ করব, আমি তুষার ভাইকে দিয়ে শেষ করতে চাই, এবার একটি অন্য প্রসঙ্গে আসতে চাই। ইলিশ মাছ, আমরা মৎস্য উপদেষ্টার কাছে শুনেছিলাম গত বছর যে দেশের মানুষ যখন ইলিশ মাছ খেতে পারবে প্রচুর পরিমাণে, তখনই আমরা কেবল চিন্তা করব এই ইলিশ মাছ আমরা রপ্তানি করব কি করব না। তিনি গত বছর বলেছিলেন, এবং তারপর দেখছি গত বছরও ভারতে 3000 টন ইলিশ মাছ দেওয়া হয়েছে, এবছরও ভারতে 1200 টন ইলিশ মাছ দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও অনেক বেশি দেওয়া হয়েছে। এবং আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, যে ইলিশ মাছটি আমরা ভারতে গেছে বাংলাদেশ থেকে, সেই ইলিশ মাছের কেজিটা পড়ছে, প্রতি কেজির দাম পড়ছে 12.5 মার্কিন ডলার, তার মানে 1500 টাকা মতো। কিন্তু বাংলাদেশে 1 কেজি ইলিশ কিনতে গেলে 2000-এর উপরে যেতে হয়, 2400, 2500, 2600 এরকম যায়। মানে এখন কি আমরা কি ইলিশ কি বেশি খেতে পাচ্ছি, এই জন্যই কি আমরা ইলিশ রপ্তানি করছি? ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তো অনেক দিনের। এটা মূলত আমরা ইলিশ রপ্তানি করি পাশের দেশে। ইলিশ যে সারা ভারতে খায় তা নয়। ইলিশ আসলে ভারতে যারা বাঙালি আছেন তারা খায়, ভারতের বাঙালিরা খেয়ে থাকেন। এটা কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, কলকাতা কেন্দ্রিক যে জনগণ, তাদের মনের পছন্দ ইলিশ মাছ। ইলিশ তারা বেশ ভালোবাসেন, তারা ইলিশ খেতে চান। কিন্তু সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে ইলিশ উৎপাদনে বেড়েছে বাংলাদেশে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের অনেক উপদেষ্টাই না বেশ জোশে আর কি, বলেন একটা জোশ, এটা একটা শব্দ আর কি, সেই জোশের ঠেলায়, খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে অনেক মন্তব্য করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে দেশের মানুষ যখন ইলিশ খেতে পারবে তখন পাঠাবো। এগুলো হচ্ছে মনপসন্দ কথাবার্তা। এগুলো আমি আপনি বলতে পারি, ইচ্ছা হলো বললাম, মানুষ খুব তালে দিল। উপদেষ্টার সিটে থেকে এগুলো না বলাই ভালো ছিল। এগুলো বললে যেটা হয়, পরে দেখা যায় যে এগুলো নিয়ে মানুষ মনে রাখে। এবং এই যে 1250 টাকা বা ধরেন 1500 টাকাতে ইলিশ মাছ খাবে পাশের দেশে, আর আমি খাবো 2500 টাকা দিয়ে, এইটা তো কেউ মানতে চাইবে না। এটা অবিশ্বাস্য, এটা কোনো ইকোনমির হিসাবে পড়ে না। যে দেশে উৎপাদন হয়, সে উৎপাদনের দেশে সবসময় সেই প্রোডাক্টের দাম কম থাকে। আপনি চীনে গেলে ইলেকট্রনিক্স পাবেন সবচেয়ে সস্তায়, গার্মেন্টস পাবেন আমাদের দেশে বেশি, আমাদের দেশে বেশি, বাইরের দেশে কম। এইটা সরকারকে উত্তর দিতে হবে যে কেন কম, কিভাবে এই কম দামে ইলিশ বিদেশে রপ্তানি হয় আর বেশি দামে আমরা খাই। আর মধ্যপ্রাচ্য বলেন, যেখানে বলেন, ইলিশ আসলে বাঙালিরাই খায়। আমি মরুভূমির মাঝখানে আমি ওমরা করেছি অনেকবার, তো সেই একবার আমার এক বন্ধু বলছিলেন মরুভূমির মাঝখানে যে এইখানে যদি ইলিশ খেতে পারতাম, তো আমি তার উপর একটু রুষ্ট হয়েছি। এই যে মরুভূমির মাঝখানে রাতের বেলা মদিনা থেকে মক্কাগামী বাসে আমরা, তো এইখানে তুমি ইলিশ পাবে কোথায়? কিন্তু আমি দেখলাম যে একটা সাদা একটা সাইনবোর্ডে টিনের, তার মধ্যে কেউ একজন হাতে যে রং পাওয়া যায় সেটা দিয়ে একটা মাছ এঁকেছে। সেই মাছটা খুবই বাচ্চাদের মতো আঁকা, কিন্তু তার নিচে লেখা ইলিশ মাছ দেওয়া ভাত পাওয়া যায়। তো বাঙালি যেখানে যাবে সেইখানে একটা জোকস আছে যে নোয়াখালীর মানুষ সেখানে থাকবে আর ইলিশ মাছ থাকবে। এবং আপনি জানেন ওই দোকানটার মালিক একজন নোয়াখালীর লোক, সে খুবই ইমপ্রেসিভ, সে নিজে কাজ করে, সে ওখানে ব্যবসা করে, শুধু ইলিশ মাছ, ভাত, ডাল, করলা ভাজি এইসব বিক্রি করে এবং মানুষ খায়। বাঙালি আবার ওই দোকানটা খুঁজে বের করে, আমরা দুজনে গিয়েছি। এই যে বাঙালির প্রিয় জিনিসগুলি, সেই জিনিসগুলিকে আমি সবসময় মনে করি যে আমরা আগে, তারপরে সারা দুনিয়া। কিন্তু এই সরকার কি করেছেন, কলকাতার বাবুরা আগে, তারপরে আমরা। এইটা বলবেন, আবার মুখে বলবেন যে মুরগির গলা নিয়ে ফেলাবো, অরুণা দিয়া হিমাচলে চলে যাব, এইটা করব ওইটা করব, আর হুদা ইলিশ মাছটা পর্যন্ত আমাদেরকে খাওয়াতে পারবেন না। আমার মায়ের খুব প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। আজকেও খাবার টেবিলে বসে উনি বলছিলেন যে বাবা, ভারতে নাকি সস্তা, এটা খায়। এই যে মানুষের মনের বেদনা, এই বেদনা দূর হবে না। ভোটে দাঁড়ালে কিন্তু ইলিশ মাছও ভোটের ফ্যাক্টর হবে, এবং তখন কিন্তু লোকে বলবে যে আপনি আদানির সব পয়সা শোধ করে দিবেন, আপনি ভারতের কাছ থেকে নতুন করে বিদ্যুৎ কিনবেন, আপনি ইলিশ মাছ সস্তায় বাবুদেরকে খাওয়াবেন, আর মুখে শুধু বলবেন। এইটা হচ্ছে আরেকটা স্ববিরোধিতা। আমি সকলকে অনুরোধ করব, এই মনপসন্দ পলিটিশিয়ান মার্কা কথাবার্তা না বলে সত্য বলেন, স্বীকার করে নেন। বাঙালির একটা আফসোস, ইলিশ নিয়েই পারছেন না, আর কি নিয়ে পারবেন? আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে এখানেই, সেই আফসোসটা নিয়ে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।